সরকারি কর্মচারী প্রথম থেকে বলে এসেছি এটি একটি প্রতারক সরকার। মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত, অর্থ সচিব শ্রী প্রভাত কুমার মিশ্রকে কন্টেম্প নোটিশ ধরিয়ে দিয়েছেন। অলরেডি ধরিয়ে দিয়েছেন আপনারা? আমরা ধরিয়ে দিয়েছি। সম্পর্কে আমরা গতকাল পর্যন্ত বলে এসেছি যে এই সরকার কিছুতেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মানবে না। কোর্টকেও মনে করলে বোধ হয় রাজ্য সরকারের ট্রেজারি অফিস। নমস্কার, আমি সুদীপ। আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি শ্রী দেবাশিস শীল। দেবাশিস বাবু, টাইমস অফ হিন্দুতে আপনাকে স্বাগত। সামান্য সুপ্রিম কোর্টের বেঁধে যে 6 সপ্তাহ ছিল 25% ডিএ আপনাদেরকে দিতে হবে, সেই সময়সীমা তো পার হয়ে গেল, আপনারা তো ডিএ তো পেলেনই না, উল্টে রাজ্য সরকার দেখা গেল একখানা মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা করে দিল। কি বলবেন? আমাদের কাছে এটা কিন্তু মোটেই অপ্রত্যাশিত ছিল না। আমরা দেখেছি আপনার কাছে অতীতেও সাক্ষাৎকারে আমি একটা কথা বারবার বলেছি যে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে গত 16 মে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিলেন অন্তর্বর্তী আদেশ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার, তাতে এনাদের মধ্যে একটা বিরাট আশার সঞ্চার হয়েছিল। তাহলে বোধহয় এই লড়াইতেই শেষ পর্যন্ত আমরা হাতে টাকা পেতে যাচ্ছি। এবং এইটাকেই রাজ্য সরকার সুকৌশলে বিভিন্নভাবে বিভিন্ন কর্মচারীদের দিয়ে, তাদের পেটোয়া সংগঠনের কর্মচারীদের দিয়ে, এমনকি মামলাকারী সংগঠনদের একটি সংগঠন, তাদের দিয়ে সুকৌশলে বলানো হচ্ছে যে নোডাল অফিসার নিয়োগ হয়ে গেল। এবার হিসাব করার জন্য উন্নত কৌশল যে সমস্ত বড় বড় কোম্পানির আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে, কি করে বকেয়ার হিসাব করা যায়, টাকা বাজার থেকে ধার তোলা হচ্ছে। এই সমস্ত কথা সরকার একটা পাবলিসিটি করতে চাইলো যে আমরা দিচ্ছি, এবং এটা একটা সরকারের ফাঁদ। সেই ফাঁদের মধ্যে সাধারণ কর্মচারী তো বটেই, বিভিন্ন সংগঠন এবং মামলাকারী সংগঠনও যুক্ত হয়ে পড়েছিল। এতে সরকারের পাবলিসিটি বাড়ছিল, সরকারের পরোক্ষে হাত শক্ত হচ্ছিল। আমরা সরকারি কর্মচারী প্রথম থেকে বলে এসেছি এটি একটি প্রতারক সরকার। আজকে ভারতবর্ষের কোনো রাজ্যে, যে কথা আগেও বলেছি, কোনো মুখ্যমন্ত্রীকে দেখাতে পারবেন না যারা তাদের কর্মচারীদের ডিএ দিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যায় মামলা না দেওয়ার জন্য। তো সেই সময় এই সরকার তাই করছে। অর্থাৎ এই সরকার প্রথম থেকেই একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সরকার বলতেই মুখ্যমন্ত্রী, যে আমি মহার্ঘ ভাতা দেবো না কর্মচারীদের, ওই যে নিয়মে দেওয়া হয় সেই নিয়মে দেবো না। আমার যখন যা ভালো মনে হবে আমি সেই ডিএটুকু দেবো। কখনো দার্জিলিংয়ে বসে দেবো, কখনো বা নবান্নয় বসে দেবো, কখনো বা কালীঘাটেই বসেই দেবো। আমার যখন মনে হবে দেওয়ার তখনই দেওয়া হবে। এই যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব, গণতান্ত্রিক রাজ্যে বাস করে মানুষের রায় নির্বাচিত হয়ে এই ধরনের একটা যে স্বৈরতান্ত্রিক মনোভাব, সেই সম্পর্কে আমরা গতকাল পর্যন্ত বলে এসেছি যে এই সরকার কিছুতেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মানবে না, এবং আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ঠিক কালকে পরবর্তী পদক্ষেপটা কি? আপনারা কি কোনো আইন অবমাননা, কোর্ট অবমাননা, কোনো কিছু আপনারা এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন করবেন? দেখুন, এরা ট্রাইব্যুনালের রায়েরও অবমাননা করেছিল, তখন আমরা কন্টেম্প পিটিশন করেছিলাম। হাইকোর্টের রায়ও এরা অবমাননা করেছে, কন্টেম্প পিটিশন করেছিলাম। অর্থাৎ আদালতের রায় অবমাননা করে এদের স্বভাব, তাই আমাদের ওখানেও যেমন কন্টেম্প পিটিশন করা হয়েছে, সুপ্রিম কোর্টেও কন্টেম্প পিটিশন করা ছাড়া রাস্তা নেই। এবং গতকাল রাত্রি 10:30 হবে কি ওর কাছাকাছি হবে, আমাদের দিল্লির অ্যাডভোকেট অন রেকর্ড মাননীয় উদ্ধব মুখার্জি মহাশয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত, অর্থ সচিব শ্রী প্রভাত কুমার মিশ্রকে কন্টেম্প নোটিশ ধরিয়ে দিয়েছেন। অলরেডি ধরিয়ে দিয়েছেন আপনারা? আমরা ধরিয়ে দিয়েছি, আপনাকেও আমরা তার কপি দিয়ে দেবো। এবং আমরা সেখানে 15 দিনের সময় দিয়েছি। 15 দিনের মধ্যে যদি সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় কার্যকরী না করে সরকার, তাহলে আমরা কন্টেম্প পিটিশন ফাইল করব এবং আমরা কন্টেম্প মামলাটা লড়াই করব। আমাদের তরফ থেকে আমরা আইনি প্রক্রিয়া কালকেই নিয়ে নিয়েছি। এবং এটা লক্ষণীয় যে আমি প্রত্যেকের তো আর তাদের উকিলের চিঠি দেখিনি, কিন্তু আমি এটা জানতে পেরেছি আপনাদের মতো বিভিন্ন চ্যানেল মারফত, একমাত্র আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ যারা কালকের কন্টেম্প পিটিশনে সরকার যে কাল মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা করেছে সেটাকে আমরা উল্লেখ করেছি। উল্লেখ করে বলেছি যে এটা তোমার অজুহাত মাত্র, তুমি দেবে না বলেই তুমি
এই একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছো, যার কোনো মূল্য নেই আমাদের কাছে। আমাদের কাছে এটাই প্রতীয়মান হলো যে তুমি সুপ্রিম কোর্টের রায় মানলে না, এবং মডিফিকেশান অ্যাপ্লিকেশানও রায় মান্যতা দেওয়ার মতো কোনো ইতিবাচক কথাও তুমি বলোনি। কাজেই এটা কন্টেম্প ছাড়া এটার আর কোনো অন্য রাস্তা নেই। আমরা তোমাকে 15 দিন সময় দিলাম কন্টেম্প পিটিশন। আমি জানতে পারলাম এখনও পর্যন্ত অন্যান্য রেসপন্ডেন্টরা এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটাকে এখনও পর্যন্ত কোট করেননি। আজকে কি করেছেন আমি জানি না, কাল অবধি করেননি। বলতে গেলে প্রথম আমরা পরিষদ এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটাকে উল্লেখ করেই কন্টেম্প নোটিশটা দিলাম। মানে সরকারি কর্মচারী পরিষদ সরকারি কর্মচারীদের একটা অস্তিত্ব লড়াইয়ের জন্য একটা বিরাট বড় স্টেপ অলরেডি নিয়ে ফেলেছে, মানে কাল রাতেই। আর একটা আপনাকে দেবাশিসবাবু জানতে চাই যে এরকম অতীতে তো যতটা আমি জানি অতীতে সুপ্রিম কোর্ট মানে অবমাননা করা এবং সেই অবমাননা করে সেই দায়টাকে এড়িয়ে যাওয়া, এরকম কিন্তু মানে কোনো শাস্তি পায়নি, এরকম কি কোনো উদাহরণ আছে? মনে হয় তো নেই। তো এই রাজ্যের ক্ষেত্রে কি মানে তারাও তো অবমাননাই হলো, তো তাদের কি শাস্তি হতে পারে এর জন্য? ধরুন আমাদের বিচার ব্যবস্থাটা তো ধাপে ধাপে আছে। নিম্ন আদালত কিংবা কর্মচারীদের জন্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তার কন্টেম্পটকে আমি যদি মান্যতা না দিই তখন আমাকে রেহাই পাওয়ার জন্য হাইকোর্টে কন্টেম্পটের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশান করা যায়, সরকার তাই করেছিল। সেখানে পরাস্ত হলো। কন্টেম্পটা সেখানেও যখন কন্টেম্পট হলো এটিএ মামলায়, তখন সেই কন্টেম্পটাকে এড়িয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে এসে স্পেশাল লিভ পিটিশন দাখিল করলো। এবার স্পেশাল লিভ পিটিশনের পর যখন একটা অন্তর্বর্তীর রায় সুপ্রিম কোর্ট দিলেন, তাকে অমান্য করে যাবে কোথায়? সুপ্রিম কোর্টের ওপরে তো আর ভারতবর্ষে কোনো আদালত নেই। তাহলে এই যে সুপ্রিম কোর্টের রায়টাকে মানল না, আজকে খুব পরিষ্কার করে বলতে গেলে এতদিন আমাদের কথা শোনেনি, আমাদের হকের ডিএড দাবিটাকে নস্যাৎ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার যেটা হলো, ট্রাইব্যুনালকে তারা মান্যতা দেয়নি, হাইকোর্টকেও মান্যতা দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের রায় যখন মান্যতা না দেয় তখন এই অপমানটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধেই চলে যায়। সুপ্রিম কোর্টকে কার্যত অপমান করা হয়ে যায়। এটা একটা অত্যন্ত বাজে নজির। দেশের সর্বোচ্চ আদালত, শীর্ষ আদালতকেও আমি অপমান করছি। কর্মচারী, পেনশনভোগী শিক্ষাকর্মীদের ছেড়েই দিন, আজকে এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন হলো, সুপ্রিম কোর্টকে পর্যন্ত অপমান করা হলো। এ নজির ভারতবর্ষের নেই। একবার হয়েছিল অন্ধ্রপ্রদেশে, এবং সে সময় সুপ্রিম কোর্টের রায় মানেনি বলে অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে জেলে যেতে হয়েছিল। মুখ্যমন্ত্রী জেলে যাবেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর শীর্ষ আমলাদের কপালে জেল যাত্রা নিশ্চিত হয়ে যাবে যদি সুপ্রিম কোর্ট এই অবমাননাটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। এবং আমাদের ধারণা আমাদের রাজ্যের ক্ষেত্রেও কি এই একই ঘটনা হতে পারে? হ্যাঁ, আমাদের ধারণা সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন সেটা মান্যতা না দেওয়ার ফলে কার্যত সুপ্রিম কোর্টকে অপমান করা হলো। এবং সুপ্রিম কোর্ট যদি এটাকে খুব সিরিয়াসলিভাবে নেয় তাহলে কন্টেম্প পিটিশনটাও সুপ্রিম কোর্ট গ্রহণ করে নেবে, এবং কন্টেম্প কার্যকর না করলে এ রাজ্যেরও শীর্ষ আমলা মুখ্য সচিবের কপালে জেলযাত্রাও লেখা হয়ে যাবে। আপনাকে শেষ প্রশ্ন, ডিএ তো দেওয়া হলো না, কিন্তু এই যে ডিএ যে এই যে ডিলে হচ্ছে, এর জন্য কি আপনারা কি কোনো উইথ ইন্টারেস্ট ডিএ বা এরকম এই যে একটা ডিএর তো একটা ইন্টারেস্ট হতে হয়, কারণ ডিএটা পাচ্ছেন আমরা দিনের পর দিন বাড়তে থাকছে, তো সেই রকম ইন্টারেস্ট কোনো একটা আপনারা দাবি করবেন, এরকম কিছু ভাবনা চিন্তা করেছেন এখনো পর্যন্ত? দেখুন, ব্যাংকে আপনি টাকা রাখলে সুদ পান, আপনি যেন কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখে নির্দিষ্ট সময়ে সুদ পান, তেমনি আমাদের ডিএটা আজকে 10 বছর ধরে নিজেদের কোষাগারে রেখে দিয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এই যে আমার টাকাটাই আমার সরকারের কাছে আছে, সুদ চাওয়া তো খুব স্বাভাবিক সেক্ষেত্রে। তবে আমরা এই বিষয়ে আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলবো। কন্টেম্প প্রথম আমাদের কাজ ছিল কন্টেম্প নোটিশ ধরিয়ে দেওয়া, আমরা দিয়েছি। দ্বিতীয় কাজ হচ্ছে কন্টেম্প পিটিশন ফাইল করা, 15 দিনের সময় দিয়েছি। 15 দিন পরে কন্টেম্প পিটিশনটা উঠবে। আমাদের আইনজীবী ব্যারিস্টার মাননীয় পাটোলিয়াজির সঙ্গে কনফারেন্স হবে। তারপরে আপনারা যে সুদের প্রশ্নটা তুললেন, এই ইস্যুটাও তখন আমরা তাদের কাছে তুলব, এবং তার পরবর্তীকালে আপনারা জানতেই পারবেন আমরা কি স্ট্যান্ড নিলাম। মানে 4 তারিখে আগস্ট মাসে আপনাদের যে ডেট আছে সেই ডেটেতেই মানে কিছু একটা হবে। আমাদের ধারণা হচ্ছে 4 তারিখের আগে, যে আমি কালকে সারাদিন দিল্লির আমাদের মাননীয় অ্যাডভোকেট রেকর্ড এবং ব্যারিস্টারদের চেম্বারে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে কলকাতা থেকে। তাতে একটা আমি জিনিস বুঝতে পারছি যে 4 তারিখের আগেই হয়তো কন্টেম্প পিটিশনটা তালিকাভুক্ত হয়ে যাবে, এবং একটা শুনানি 4 তারিখের আগেই হয়ে যাবে বলেই আমাদের একটা আশা সঞ্চার হয়েছে।
এবং ওই দিনই সুপ্রিম কোর্টকে যেভাবে এরা অপমান করলো এবং সুপ্রিম কোর্টকেও মনে করলো বোধহয় রাজ্য সরকারের ট্রেজারি অফিস, অথবা আমি যা বলবো তাই হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিকেও মনে করলো বোধহয় আমার কর্মচারী। এই জিনিসটা যদি সুপ্রিম কোর্ট মানে মাথার মধ্যে রাখেন বিচারপতিরা, তাহলে ওই 4 তারিখের আগেই কন্টেম্পটের দিন আপনারা একটা কোনো গুরুত্বপূর্ণ খবর পেয়ে যাবেন। ধন্যবাদ।